বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি বলেছেন ক্ষুদ্র আমানতকারী বা বড় আমানতকারী সবাইকে শান্ত থাকার জন্য কারণ কারো টাকা মার যাবে না। উনি এটা বলে আশ্বস্ত করার পরেও মানুষের মধ্যে ঝুঁকি রয়ে গেছে। মানুষ এখনো ট্রাস্টে নিতে পারে না যে কোন ব্যাংকে টাকা রাখবে কি রাখবে না। আমাকে অসংখ্য মানুষ ফোন করেন যে স্যার অমুক ব্যাংকে টাকা রাখবো, অমুক ব্যাংকে টাকা রাখবো, অথবা আমি কিছু টাকা রাখতে চাই, কোন ব্যাংকে রাখতে পারি। আমি আমার পছন্দ মতো আমি যেগুলো ভালো জানি সেগুলোকে রেকমেন্ড করি। কিন্তু একটা দেশের আর্থিক অবস্থা তো তেমন হওয়ার কথা ছিল না যে ব্যাংকগুলো এরকম আস্থাহীনতায় ভুগবে। কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের দেশে তেমন ঘটনাটি ঘটেছে। বিগত সরকারের সময়ে ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। এক এস আলম অনেকগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে সে ব্যাংকগুলোকে লুট তরাজ করেছে সরকারি সহযোগিতায়। পৃথিবীর ইতিহাসে মনে হয় এত বড় ব্যাংক লুট আর হয়নি। আর সেজন্য আমাদের কিছু ব্যাংক প্রচন্ড ভালনারেবল অবস্থায় চলে গেছে। মাঝে তো এমন অবস্থা হয়েছিল যে ৫,০০০ টাকাও দিতে পারছিলেন না কিছু কিছু ব্যাংক অফিসাররা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা জায়গায় বলেছেন যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এমন হয়েছে যে টোটাল যে ঋণ দানের ক্ষমতা একটা ব্যাংকের আছে সেই ব্যাংকের ৮৭% ঋণ শুধুমাত্র একটা পরিবারকে দেয়া হয়েছে। এটা কোনো ব্যাংকিং নর্মসের মধ্যে পড়ে না, বাট ইট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ। সব সম্ভবের দেশ এই বাংলাদেশ, এবং এ কারণে সেই টাকাগুলো আদায় হচ্ছে না। ফলে আমানতকারীদের জন্য এটা বড় একটা ঝুঁকি তৈরি করেছে। আমি কত ব্যাংক ম্যানেজারের কান্না দেখেছি, আমানতকারীদের হাহাকার দেখেছি। এখনো লিজিং কোম্পানিগুলোতে টাকা রেখেছে এরকম শত শত আমানতকারী ১ টাকা ফেরত পায়নি। তারা নিয়মিত বাংলাদেশ ব্যাংক, লিজিং কোম্পানিগুলোর অফিসে ধর্ণা দিচ্ছে। কি দুর্বিষহ একটা দেশের আর্থিক খাত। তারপরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে কিছু স্টেপ নিয়েছে যেটা হয়তো কিছুটা হেল্প করছে। ইনফ্লেশনের ইম্প্যাক্ট অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসছে, প্রায় ৮% চলে এসছে। আমরা জানি ডলারের যে রিজার্ভ সেটাও বেড়েছে, প্রায় $৪০ বিলিয়ন নাকি কাছাকাছি চলে গেছে। সেটা অবশ্য অন্য কারণ, সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট একেবারে কমে গেছে, এক্সপোর্ট যদিও বেড়েছে। তারপরে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে প্রায় ৩০% কমে গেছে। কিন্তু উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় আসছে, যেটা আমাদের রিজার্ভ বাড়তে সহায়তা করেছে। কিন্তু যা হোক, আমরা জানি যে এডি রেশিও লঙ্ঘনের কারণে ৭টি ব্যাংকের এডিআর ১০০% ছাড়িয়ে গেছে, অ্যাসেট টু ডিপোজিট রেশিও। এর মধ্যে আছে কোন কোন ব্যাংক? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটা হচ্ছে ১৩৬%। সোশ্যাল ইসলামী ব্যাংক ১২৪%। ইউনিয়ন ব্যাংক ১১৯%। কি সাংঘাতিক তুগলকি কাণ্ড ঘটে গেছে। অ্যাসেট মানে হচ্ছে লোন, আর ডিপোজিট হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি। বর্তমান সময়ে তাহলে কোন ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে? নাম্বার 1 দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার এডিআর অ্যাসেট টু ডিপোজিট রেশিও ১৩৬%। সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকও খানিকটা ঝুঁকির মধ্যে। এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এদের এডিআর লিমিট ভেঙে গেছে এবং পরিচালন ঝুঁকি দারুণভাবে তৈরি হয়েছে। পুরনো তথ্য অনুযায়ী এবি ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, অগ্রণী ও রূপালী ব্যাংক সেগুলোও কিন্তু রেড জোনে ছিল। বিশেষ করে পদ্মা ব্যাংক তো সরকারি অনেক আমানত ফেরত দিতে তারা ব্যর্থ হয়ে গেছে, অনেক ব্যক্তিগত আমানত তারা ফেরত দিতে পারে নাই। এটা কিন্তু একটা মার্জারের প্রক্রিয়ার মধ্যে আছে যতদূর আমরা জানি। আমরা আইসিবি ইসলামী ব্যাংকের কথা জানি, যেটা একটা দুর্দান্ত ক্ষত তৈরি করেছে অনেক আগে থেকে। এই ব্যাংকের নামই পরিবর্তন হয়ে গেছে, আলবারাকা ব্যাংক ছিল এক সময়, তারপর ওরিয়েন্টাল ব্যাংক হলো। যে ওরিয়েন্টাল ব্যাংক মানে আইসিবি ইসলামী ব্যাংক অনেকের আমানত ফেরত দিতে পারে নাই, এখনো পারে নাই। তাছাড়া যেগুলো লিজিং কোম্পানি আছে, অধিকাংশ লিজিং কোম্পানি খুব ঝুঁকে ঝুঁকে মরছে। যেমন বিআইএফসি একটা ভালো লিজিং কোম্পানি ছিল, সেটারও কিন্তু এখন প্রায় 96% পর্যন্ত ডিফল্ট লোন। কিভাবে এরা টাকা ফেরত দিবে? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এই ব্যাংকগুলোর সাথে আমানত ঝুঁকিপূর্ণ, বাট ওয়াই? এইসব ব্যাংকগুলোর পরিচালন ঝুঁকি তৈরি হয়েছে দারুণভাবে, এটা বললাম। এখানে লোকজন ডিপোজিট রাখতে চাচ্ছে না। অধিকাংশ মানুষ যারা ডিপোজিট করেছে তারা ডিপোজিট উঠিয়ে নিতে যাচ্ছে। এদের ডিফল্ট লোনের পরিমাণ অনেক বেশি, যেটা সহনীয় মাত্রার চাইতে কয়েক গুণ বেশি। এইসব ব্যাংক থেকে ইন্টেনশনালি ডিফল্ট করার জন্যই টাকা তোলা হয়েছে, পাচার করা হয়েছে। এইসব ব্যাংক মানুষের মধ্যে দুর্দান্ত আস্থাহীনতা তৈরি করেছে। ফলে আপনি যখন টাকা রাখবেন তখন 7 বার চিন্তা করবেন যে এগুলো ব্যাংকে টাকা রাখবেন কিনা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে সব আমানতকারী নিরাপদ, তারপরও আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সেখানে টাকা রাখবেন কি রাখবেন না। কারণ যার এডি রেশিও এত হাই, ডিফল্ট লোন এত বেশি। আপনারা জানেন যে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু 11টা ব্যাংকে প্রায় 30,000 কোটি টাকা চেপে দিয়েছে। তারপরেও কিন্তু খুব যে দারুণ উন্নতি হয়েছে তা কিন্তু হয় নাই। কারণ উন্নতি হতে হলে যে ঋণ বিতরণ করা হয়েছে, যে টাকা সেখান থেকে পাচার করা হয়েছে, যে টাকা সেখান থেকে অন্যায়ভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, তার একটা অংশ জমা হতে হবে, গ্র্যাজুয়ালি জমা হতে হবে। টাকা যেটা শূন্য করে দিয়েছে সেটা যদি পূরণ না হয়, তাহলে এই ব্যাংক যতই বাংলাদেশ ব্যাংক টাকা সাপোর্ট দিক না কেন বিশেষ লাভ হবে না। কারণ বাংলাদেশ ব্যাংক যে টাকার সাপোর্ট দিয়েছে সেটা দিয়ে কি হয়েছে? মূলত পুরাতন আমানতকারীদের কিছু কিছু টাকা দেওয়া হয়েছে, তাদের পরিচালন ব্যয় মেটানো হয়েছে। কিন্তু ব্যাংকগুলোকে শক্ত হতে হলে তাদের ভালো ঋণ দিতে হবে।
কারণ ঋণ দিয়ে যদি সেটা ফেরত আসে, ওই যে স্প্রেড যেটা থাকে সেটাই তাদের লাভ, ওই প্রক্রিয়ায় তাদের সামিল হতে হবে। কিন্তু এই ব্যাংকগুলোর অবস্থা এতটাই নাজুক যে তারা ওই প্রক্রিয়ায় সঠিকভাবে সামিল হতে পারছে না। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে 11টা ব্যাংক, তার মধ্যে নাকি 6টা ব্যাংক মূলত আবার সংকট থেকে অনেকটা বেরিয়ে এসছে। যেমন ইউসিবি ব্যাংক কিন্তু একটু সংকটে ছিল, আমরা জানি, এটা কিন্তু সংকট থেকে বেরিয়ে এসছে। আর গভর্নমেন্ট অলরেডি কিছু স্টেপ নিচ্ছে এই ব্যাংকগুলোকে মার্জারে নিয়ে যেতে অথবা সরকারি মালিকানায় নিয়ে আবার সেগুলো শেয়ার আপলোড করে দিতে। এরকম অনেকগুলো প্রক্রিয়া চলছে এখন। এগুলো যখন অ্যাকশন শুরু হবে তখন আমরা বুঝতে পারবো যে হোয়াটস হ্যাপেনিং, ব্যাংকিং খাতের উন্নতি কতটুকু হলো। এখন আপনি কি করবেন? আপনি যদি কোনো ব্যাংকে বেশি রেট অফার করে টাকা রাখতে চান তাহলে একটা কাজ করবেন, আপনি গুগলে সার্চ দিবেন যে এই ব্যাংকের অবস্থা কি। তখন দেখবেন যে তার এডি রেশিও কেমন, তাদের ডিফল্ট কালচার কেমন, বাংলাদেশ ব্যাংকের ভাবনা কেমন, ক্লায়েন্টদের প্রতিক্রিয়া কেমন, আপনি টাকা দিলে ফেরত পাবেন কি পাবেন না, বাংলাদেশ ব্যাংক যতই বলুক, এই সংক্রান্ত বিষয়ে আপনি ইন্টারনেটে অনেক তথ্য পেয়ে যাবেন। তারপরে যদি মনে করেন যে টাকা সেখানে রাখা যাবে, আপনি রাখবেন আপনার টাকা। আর যদি মনে করেন যে না, ঝুঁকি আছে, বড় ঝুঁকি আছে, তাহলে আরও কত কত ব্যাংক আছে সেখানে আপনি টাকা রাখতে পারেন। সো বি কেয়ারফুল হোয়েন ইউ আর ডিপোজিটিং ফান্ড উইথ এনি ব্যাংক। সেটা ভালো করে দেখে নিন, যাচাই করুন। আপনার টাকা যাচাই করার অধিকার আপনার সম্পূর্ণই আছে। কারোর কথা শুনে নয়, নিজের চোখে দেখুন, নিজে অনুভব করুন, মগজকে কাজে লাগান। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।